বাংলাদেশের প্রায় ১.৫ কোটি মানুষ দেশের বাইরে কাজ করেন। যার একটা বড় অংশ কিন্তু আপনার মধ্যপ্রাচ্যে এবং মালয়েশিয়াতে কাজ করে। যদি মনে করেন 50% ই কিন্তু এই কয়েকটা দেশে কাজ করে। আমাদের দেশে এনাদের জন্য একটা রেমিটেন্স ব্যাংকিং আছে। কিন্তু প্রবাসী ব্যাংকিং বলতে যেটা বোঝায় বা এনআরবি ব্যাংকিং যেটা বোঝায়, সেটা কিন্তু আমাদের এখানে আসলে অ্যাবসেন্ট। আমরা তাদের রেমিটেন্সটা কীভাবে পাঠাবে, কত সিকিউরলি পাঠাবে, কত ফাস্টার পাঠাবে, কী রেটে পাবে, এই ধরনের অ্যারেঞ্জমেন্টই আমাদের আছে। কত দ্রুত তার গ্রামে নিকটত্ব মানুষের কাছে পৌঁছাতে পারি। কিন্তু এটা দিয়ে কিন্তু আমরা একটা সাস্টেনেবল রেমিটেন্স ফ্লো এবং তাদের কল্যাণের জন্য কাজ যদি চিন্তা করি, তাহলে এটা দিয়ে সম্ভব না। তাদের জন্য আরও আমাদেরকে একটু বড় আকারে চিন্তা করতে হবে। সাম্প্রতিক সময় আপনি দেখেছেন যে আমাদের রেমিটেন্স ইনফ্লোটা কিন্তু সিগনিফিকেন্ট লেভেলে বেড়েছে, প্রায় 28% লেভেলে বেড়েছে। আমরা মান্থ অন মান্থ প্লাস কয়েক মান্থ $3 বিলিয়ন মতো করে পাচ্ছি। আমরা ইতিমধ্যে প্রায় $27 বিলিয়ন বেশি পেয়ে গেছি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, যেখানে আমরা নর্মালি 21-22 বিলিয়ন পাঠাই। কিন্তু এরপরেও বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বলে যে এদের থেকে আমাদের 40 বিলিয়নের উপরে পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই বিশাল জনসংখ্যার মানুষের জন্য, তাদের কল্যাণের জন্য, তাদের কম্প্রিহেন্সিভ ব্যাংকিংয়ের জন্য, তার ফ্যামিলির জন্য, তার যে কষ্টের জায়গাগুলো আছে, সেটার জন্য বোধহয় আমাদেরকে একটু বড় আকারে চিন্তা করার দরকার। সেই বড় আকারে চিন্তাটাকে মাথায় রেখেই বাংলাদেশ ফাইন্যান্স খুব সম্প্রতি গত মার্চ থেকে একটা নতুন প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি এনআরবিদের জন্য, যেটার নাম আমরা দিয়েছি বীর। এই বীর প্ল্যাটফর্মটা কোনো পার্টিকুলার একটা প্রোডাক্ট না, এটা একটা কমপ্লিটলি একটা সলিউশন, যে সলিউশনে একজন এনআরবির যিনি দেশের বাইরে কাজ করেন, তার এয়ারপোর্টের ঝক্কি ঝামেলা থেকে শুরু করে তাকে ইমিগ্রেশন পার করে দেয়া, তার দেশের বাইরে যে তার যে কাজের মধ্যে আছে, সেই কাজে যে রিস্কগুলো আছে, তার যদি কখনো পার্শিয়াল ডিসএবিলিটি হয়ে যায়, তার যদি পার্মানেন্ট ডিসএবিলিটি হয় বা আনফর্চুনেট ডেথ বা ডিমাইজ হয়, তাহলে তার একটা বড় কাভারেজ থাকা, তাকে দেশে ফেরত আনার ব্যবস্থা করা এবং তাদের একটা সার্টেন ইয়ার কাজ করার পরে তাদের একটা রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে আসা। আপনি চিন্তা করেন যে আমাদের দেশের মানুষেরই রিটায়ারমেন্ট প্ল্যান নাই, এবং বিশেষ করে যারা দেশের বাইরে কাজ করেন, ওনারা কিন্তু 15-20 বছরে বাইরে কাজ করে বাংলাদেশে হঠাৎ করে এসে বেকার হয়ে যান। সো তাদের রিটায়ারমেন্ট প্ল্যানিংও নাই, এবং তাদের যে পরিবারটা বাংলাদেশে থাকে, তার ওয়াইফ, তার ভাই বা তারাও কিন্তু আপনার অনেকটা বেকার হয়ে যায়, কেননা সে তার দেশের অনেক সম্পদকে বিক্রি করেই তাকে আসলে বিদেশ যেতে হয়েছে। হয়তো তার সঞ্চয়ের যত টাকা, গহনা কিংবা জমি বিক্রি করা কিংবা দোকান বিক্রি করা, গরু ছাগলগুলো বিক্রি করা, তো এখানে কিন্তু তার আনএমপ্লয়েড ফ্যামিলি মেম্বার রয়ে গেছে। সো তাদের জন্য যদি আপনি একটা সেপারেট সুবিধার মধ্যে নিয়ে আসতে পারেন, এবং দেশের বাইরের মানুষ যখন যায়, তার কিছুদিনের মধ্যে কাজ করে তার গ্রামের একটা বাড়ি করার জন্য, এটা তার একটা প্রায়োরিটির মধ্যে থাকে যে তার একটা নিজস্ব দোতলা বা তিনতলা একটা বাড়ি হবে। তো এই বাড়িটা তার সমস্ত সেভিংস শেষ করে এসে যদি আপনি করেন, তখন তার দুটো জিনিস হয়, একটা হচ্ছে তার এনার্জি এফোর্ট, আর একটা হচ্ছে যে এই যে টাকা সেই দেশে পাঠায়, আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এই টাকাগুলো থাকে না। সো এইখানে যদি আপনি শুরুতেই তার 3-4 বছর পরে যদি একটা বাড়ির জন্য একটা ফেসিলিটি দিয়ে যায়, যেটা নেক্সট 10-50 ইয়ার্সে সে পেমেন্ট করবে, এই পুরা বিষয়টাকে মাথায় রেখে আমরা যে প্ল্যাটফর্মটা নিয়ে আসছি, এটার নাম হচ্ছে বীর। এই বীর নামটা আমরা খুব পারপাসফুলি তাদেরকে দিয়েছি, যে দেখেন দেশের বাইরে যারা কাজ করছে, তারা কিন্তু এই দেশের অনেক যেমন ঝক্কি ঝামেলাকে পার করে তাদের ওখানে যেতে হয়, তাদের আপনার মেডিকেল টেস্ট বলেন, ভিসা করা বলেন, রিক্রুটমেন্ট এজেন্সির সঙ্গে তাদের যে প্রতারিত হওয়ার যে রিস্ক থাকে, এই সবগুলোকে পার করে, এবং তাদের হয়তো অনেকেরই জীবনে প্রথমেই হচ্ছে প্লেনে যাওয়া এই দেশের কাজের বাইরের খাতিরে। সো এতগুলো যে যুদ্ধ সে পার করে গেল, তো তার ভিতরে একটা অ্যাসপিরেশন আছে। আমরা অনেক সময় তাদেরকে বলি রেমিটেন্স যোদ্ধা, কিন্তু একজন যোদ্ধা তো হেরেও যায়। কিন্তু আমরা তাদেরকে আসলে বলতে চাই যে তারা হচ্ছে বীর, তারা এরকম একটা যুদ্ধ জয় করে ওখানে গিয়েছে, এবং তারা আসলে আমাদের দেশের জন্য সবচেয়ে যে প্রায়োরিটি, যে রেমিটেন্স, যে ফরেন এক্সচেঞ্জ, সেটা আবার আমাদের দেশে পাঠাচ্ছে। আমাদের এখানে কিন্তু কোনো র মেটেরিয়াল নাই, আমাদের কিন্তু কোনো এখানে ইম্পোর্ট নাই, যে আমরা গার্মেন্টসে দেখি যে একটা বড় অংশ আমরা এক্সপোর্ট প্রসিড পাই, কিন্তু এটার এগেনস্টে কিন্তু আবার 85% আমাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। এখানে কিন্তু এই মানুষের যে রেমিটেন্সটা পাঠাচ্ছে, পুরাটাই কিন্তু আমার যে যোগ হয়ে যাচ্ছে আমাদের রিজার্ভে। সো এই মানুষরা তাহলে যে কাজটা করছেন, যেটা করছেন, তারা তো আসলে আমাদের জন্য একজন বীর। এই জন্য আমরা এই প্ল্যাটফর্মটা দিয়েছি বীর। এখন এখানে আমরা কিভাবে তাদের আর্থিক অন্তর্ভুক্তি করতে পারি, আমরা এটা শুরু করেছি তার যাওয়ার সময় থেকে,
যে আমরা দেখি যে যখন তারা শুরুতে ওখানে যায় তাদের যে বড় রিস্কের জায়গা থাকে যে তারা যে ধরনের ফিজিক্যাল কাজের মধ্যে এঙ্গেজ থাকেন, এখানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সহ বিভিন্ন ধরনের বড় কাজের মধ্যে থাকেন, সেখানে তাদের একটা রিস্ক থাকে। পার্শিয়াল ডিসেবল হয়ে যায়, কখনো কখনো কাজ করতে করতে তাদের পার্মানেন্ট ডিসেবল হয়ে যায়। ইভেন মারা গেলেও আমরা দেখেছি তাদের লাশ এই দেশে ফেরত আনার ক্ষেত্রে বিভিন্নভাবে চাঁদা উঠিয়ে অনেকে আনার চেষ্টা করা হয়। তো আমরা তাদেরকে একটা ইন্স্যুরেন্স এনরোলমেন্টের মধ্যে নিয়ে আসছি। ওই এনরোলমেন্টের আওতায় তিনি 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকার একটা কাভারেজের মধ্যে থাকবেন। উনি এই কাভারেজটা ওনার পার্শিয়াল ডিসেবিলিটি হোক বা পার্মানেন্ট ডিসেবিলিটি হোক বা আনফর্চুনেট ডেথ হোক, এইটা তার পরিবার পাবে এবং সে কিন্তু ওখান থেকে ফিরতে পারবে এটার মাধ্যমে। সেকেন্ড হচ্ছে যে আমরা এয়ারপোর্টের যে ঝুঁকি ঝামেলাটা আছে, একটা হচ্ছে যে তারা তো বেশিরভাগই আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আসে। এই ঢাকায় আসার ক্ষেত্রে তাদের ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। সো আমরা তাদেরকে পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা করা, সে যে রাত্রেই ঢাকায় আসুক বিদেশ থেকে অথবা যে সময় তার ফ্লাইটটা থাকুক, ওইটাকে ম্যাপিং করে আমরা তাদেরকে এরকম একটা সুবিধার মধ্যে নিয়ে আসছি। এটার বাইরে এয়ারপোর্টে এসে যে তাদের আপনার এই যে বোর্ডিং পাস করা, ফর্মটা ফিল আপ করা, এটা একটা বড় ধরনের ঝামেলা কিন্তু তাদের জন্য। সো সেটারও আমরা ব্যবস্থা করেছি, যেটাকে আমরা মিট অ্যান্ড গ্রিট বলি। আমরা তাদের লাউঞ্জের একটা ব্যবস্থা করেছি, যে তার যদি ফ্লাইটের 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা দেরি থাকে তাহলে সে লাউঞ্জে বসে সেই সময়টা কাটাতে পারবে, সে টেলিফোন ইন্টারনেট ব্যবহার করতে পারবে, সে তার খাবারটা ওখানে খেতে পারবে। আমাদের দেশে এই ধরনের সুবিধা নতুন তা না, কিন্তু এই সুবিধাটা শুধুমাত্র আমরা প্রদান করি যারা আমাদের ব্যাংকের প্রায়োরিটি কাস্টমার তাদের জন্য। সো যারা অনেক বড় সঞ্চয় জমা রেখেছেন বা বড় ব্যবসায়ী বা বড় তাদের সঙ্গে লোন ফ্যাসিলিটি আছে, তাদেরকে এই ধরনের ফ্যাসিলিটি কিন্তু আমরা দিই। আমরা মনে করি যে তাদের থেকেও আসলে এরা কোনো অংশে কম নন ইন টার্মস অফ তাদের ইম্পর্টেন্স এবং কাজের যে ক্ষেত্র সেই জায়গায়। সো তাদেরকে আমরা এনরোলমেন্টের মধ্যে নিয়ে আসছি। এবং আমরা বাংলাদেশ ফাইন্যান্স একটু প্রায়োরিটি দিই এসএমই ফাইন্যান্সিংয়ের জন্য। তো এসএমই তো আমি সারা বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে, নারী উদ্যোক্তাদেরকে, ফার্স্ট টাইম এন্টারপ্রেনিউরদেরকে, একজন কৃষিজীবী মানুষকে একটা ডেইরি করার জন্য, পোলট্রি করার জন্য আমরা ফাইন্যান্সিং করছি। তো যিনি দেশের বাইরে গেলেন তাকে যদি আমি একটা এনরোলমেন্টের মধ্যে আমি নিয়ে আসি, আমি জানি যে উনি আগামী 3 বছর, 5 বছর, 10 বছর একটা কন্টিনিউয়াস রেমিটেন্স এই দেশে পাঠাবেন, তার একটা ক্যাশ ফ্লো গ্যারান্টেড আছে। এটার সঙ্গে তার পরিবারের যে সদস্যরা রয়ে গেছেন, তার ভাই কিংবা তার স্ত্রী বা তার স্বামী যিনি এই দেশে কর্মক্ষম, তো তাকে যদি আমরা এই এসএমই ফাইন্যান্সের মধ্যে নিয়ে আসি, একটা ছোট 10 লাখ টাকার লোন যেটা দেশে হয়তো 3-4টা গাভী পালন করতে পারবে, একটা দোকান দিতে পারবে, তার জমিতে কৃষিতে সে একটা চাষ করতে পারবে, তখন আপনারা দেখেন যে যিনি দেশের বাইরে গেলেন তার মধ্যে যে একটা অপরাধবোধ আছে যে সে তার পরিবারের জমিটা বিক্রি করে, সে সম্বলগুলো বিক্রি করে সে দেশের বাইরে গিয়েছে, সে তাদের জন্য খুব বেশি একটা করতে পারছে না, কিন্তু তাকে আমি কনফিডেন্সে রেখে তার পরিবারকে যখন এরকম একটা ফাইন্যান্সিং আমি দিচ্ছি, তার পরিবারের যে আর্থিক সচ্ছলতা সেটা কিন্তু এর মধ্যে ফিরে আসছে এবং তাদেরকে আমরা মেন স্ট্রিমের মধ্যে, ইকোনমির অর্থনীতির মধ্যে তাদেরকে নিয়ে আসতে পারছি। সো এদের জন্য আমরা 4% উইমেন এন্টারপ্রেনিউরশিপ ফাইন্যান্সিং, এগ্রিকালচারিং যে ফাইন্যান্সিংগুলো আছে সেগুলোকে আমরা নিয়ে আসছি এবং এসএমইতে যে ফাইন্যান্সিংটা আছে সেটাও আমরা এখানে নিয়ে আসছি। এর বাইরে আমরা 3 বছর যদি কেউ দেশের বাইরে থাকে অ্যাটলিস্ট, এবং আমাদের এখানে তার একটা বিলের অ্যাকাউন্ট থাকে, তার যে রেমিটেন্স ইনফ্লোটা ব্যাংকের থ্রু দিয়ে আসছে এটার উপরে বেস করে তার যে ইনকাম আছে মান্থলি, সেটার উপরে বেস করে তার নিজের একটা বাড়ি করার জন্য, তার যদি নিজের যে জায়গা আছে সেই বাড়ি করার জন্য আমরা একটা হাউজিং লোন দিচ্ছি, হোম লোন দিচ্ছি। এটাতে আপনার সুবিধাটা যেটা হচ্ছে দেখেন যে আমরা দেখি যে নর্মালি তারা 15-20 বছর দেশের বাইরে কাজ করে। এই কাজ করার সময়ের মধ্যে কিন্তু তারা আপনার এই হোম লোনের লোনটা কিন্তু তার পরিশোধ হয়ে যাচ্ছে মাসে মাসে ইনস্টলমেন্ট দিয়ে, এবং বিগিনিংয়ে যখন তার এই বাড়িটা হচ্ছে তার পরিবারের লাইফস্টাইলটা কিন্তু ইমপ্রুভ করছে। সে হয়তো নিচতলাটা ভাড়া দিয়ে একটা আর্নিংয়ের সোর্স হচ্ছে, তার বাচ্চার এডুকেশনটা সে প্রপারলি দিতে পারছে, পড়ার জায়গাটা তৈরি হচ্ছে এবং ফ্যামিলি লাইফস্টাইলটা কিন্তু তার আপ হচ্ছে। এবং সে যখন রিটায়ারমেন্ট করে দেশে আসছে তখন কিন্তু তার এই বাড়িটা করা নিয়ে যে ওরিনেসটা, তার সমস্ত সেভিংসটা একবারে শেষ করা, সেটা কিন্তু আর আপনার প্রয়োজনটা হচ্ছে না। এবং আরেকটা আমরা ফ্যাসিলিটি নিয়ে আসছি যেটাকে আমরা বলছি আপনার রিটায়ারমেন্ট প্ল্যান। রিটায়ারমেন্ট প্ল্যানটা হচ্ছে দেখেন যে সরকারি কর্মচারী জানি আমরা যে সে একটা দীর্ঘদিন কাজ করলে 25 বছর বা 30 বছর সে তার মাসে মাসে এককালীন একটা টাকা পায়। এখানেও আমরা সিমিলারলি আপনার একটা ফ্যাসিলিটি রেখেছি যে সে যদি এই বীর প্ল্যাটফর্মে আসে, 10 বছর ধরে যদি সে কোনো একটা স্কিমের মধ্যে থাকে, আফটার 10 ইয়ার্স
সে প্রথমেই সিলেক্ট করবে সে মান্থলি কত টাকা রিটায়ারমেন্ট প্ল্যানের মধ্যে সে আসতে চায়, তার মান্থলি পেনশনটা কত টাকা হবে। এটা যদি 10,000 হয়, এটা যদি 15,000 হয়, এটা যদি 20,000 হয়, সেইটাকে আমরা ব্যাক ক্যালকুলেশন করে একটা প্রিমিয়াম তার সেট করা আছে। এই প্রিমিয়ামটার মধ্যে সে আসতে 10 বছর সেভ করলেই কিন্তু সে বাংলাদেশে যদি মনে করে যে আমি আর বাইরে কাজ করব না, এবার আমি আমার পরিবারের সঙ্গে দেশে কাজ করব, কিন্তু আমার একটা মান্থলি রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়া দরকার, এটা কিন্তু উনি পাবেন। এবং এই সময়ের মধ্যে যদি ওনার কোনো কারণে দুর্ঘটনার কারণে যদি উনি মারা যান বা অসুস্থ হয়ে যান, কাজ করার অক্ষম হয়ে যান, তাহলে কিন্তু ওই যে ফ্যাসিলিটিটা ওইটা কিন্তু আপনার ইন্স্যুরেন্স দ্বারা আমরা গ্যারান্টেড রেখেছি। সো এই যে টোটাল ব্যাপারটা, এটাতে আপনার দুটো জিনিস হবে। দেখেন, যেহেতু তার এই যে মান্থলি যে সেভিংস স্কিমগুলো আমরা তাকে অফার করছি, ডিপিএস, ফিক্সড ডিপোজিট, মুদারাবা, শরিয়া ভিত্তিক যে সার্ভিসগুলো আছে, তো এইটার কারণে সে এতদিন যে ইনফর্মাল চ্যানেলে অনেক সময় রেমিটেন্সটা পাঠাতো চাইতো, সেটা এখন তার প্রবণতা কমে যাবে। কারণ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাদের সঙ্গে ট্যাগ করা থাকবে। আমি কিন্তু মান্থলি যে তার প্রিমিয়ামটা, লোনের ইনস্টলমেন্টটা, এটা কিন্তু তার অ্যাকাউন্ট থেকে আমি নিয়ে নিব। সো এইটাকে এনশিওর করার জন্য সে সবসময় এখন চেষ্টা করবে কিন্তু তার রেমিটেন্সটা সে ব্যাংকের থ্রু দিয়ে পাঠানোর জন্য। সো এই যে আমাদের একটা বড় অংশ হুন্ডি হয়ে যায় বা ইনফর্মাল চ্যানেল দিয়ে যে আপনার চলে আসে, এইটার প্রবণতা কিন্তু কমে যাবে। তার মানে আমরা বাংলাদেশের স্টিকে যে রেমিটেন্সটা ব্যাংকিং চ্যানেলে আসছে, সেটা যেমন একদিকে ইনফ্লুয়েন্স বৃদ্ধি পাবে, সঙ্গে সঙ্গে এই রেমিটেন্স ব্যাংকিংয়ের বাইরে এসে তার একটা সার্বিক কল্যাণের জন্য তার যে 360 ডিগ্রি একটা ব্যাংকিং, সেটাও সে তার এটার মধ্যে সে এনরোল হচ্ছে। এটা যদি আমরা করতে পারি, আপনি দেখেন যে 2020 সালের পর থেকে আমাদের বাংলাদেশে সাধারণত আমরা দেখেছি বছরে 5 থেকে 6 লাখ লোক দেশের বাইরে যেত। সেই সংখ্যাটা বেড়ে 12 লাখ, 13 লাখ, 14 লাখ হয়েছে কিন্তু 21 সাল, 22 সাল, 23 সাল। কিন্তু রেমিটেন্সের ইনফ্লোটা কিন্তু আমাদের সেই অনুযায়ী বাড়েনি। তার মানে কি ওনারা টাকা পাঠাচ্ছেন না? আসলে টাকা পাঠাচ্ছেন। সো আমরা দেখেছি এর আগে যে রেমিটেন্সটা কীভাবে বিদেশে থেকেই কোনো এজেন্সির থ্রু দিয়ে ওখানেই রেখে দিচ্ছে, অথবা সেই ইনফর্মাল চ্যানেলে বা হুন্ডি চ্যানেলে সে পাঠাচ্ছে। কিন্তু আমাদের দেশে ব্যাংকিং প্ল্যাটফর্মে যদি আমরা একজন প্রবাসীকে এই সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, যিনি যাবেন তিনি হয়তো স্মল সেভিংস শুরু করবেন, ডিপিএস খুলবেন, একটু তিনি যখন তার ওখানে দাঁড়িয়ে যাবেন তখন কিছুটা ফিক্সড ডিপোজিট করবেন, কারণ তার বাড়ি করতে গেলে তো নিজস্ব ইকুইটিও দরকার। আমরা তো তাকে 70% ফাইন্যান্স করব, কিন্তু তার তো 30% দরকার। তো সে যদি একটা 20 লাখ টাকার বাড়ি করে, তার হয়তো 5-6 লাখ টাকা জমাতে হবে। সে হয়তো 3 বছরে আমাদের এই স্কিমের আওতায় কিন্তু এটা জমিয়ে ফেললো। বাকি 70% আমি তাকে ফাইন্যান্স করলাম। এই ফাইন্যান্সিংটা কিন্তু সে মাসে মাসে তার দ্বারা রেমিটেন্সের ইনকাম থেকে কিন্তু সে কিন্তু তার ফেরত পাঠাতে পারছে। সো এটাতে যেটা হচ্ছে যে একজন যখন দেশের বাইরে যাচ্ছে, সে কিন্তু একটা প্ল্যানিং করতে পারছে যে আমার প্রথম স্ট্রাগল টাইমটা কিভাবে যাবে, তারপরে যখন আমি একটু সেটেলমেন্ট হব আমি ফ্যামিলির জন্য কিভাবে চিন্তা করব। এবং তার পরিবারের সদস্যরা যদি আর্নিং মধ্যে চলে আসে, তাহলে কিন্তু তার যে একজনের উপর যে প্রেশারটা, সেটাও যেমন তার কমে যাচ্ছে। এবং তার পরবর্তী প্রজন্ম যাদেরকে সে একটা বেটার এডুকেশন দিতে চায়, বেটার হেলথ দিতে চায়, পুষ্টিকর খাবার দিতে চায়, সেটাও কিন্তু আমরা শুরু থেকে ইনশিওর করতে পারছি। তাহলে এইটাতে আপনি গ্রামীণ অর্থনীতিকে যেমন মূল অর্থনীতির মধ্যে আপনি ঢোকাচ্ছেন, প্রবাসী যারা আছে তাদেরকে আপনি গ্যারান্টেড যে রেমিটেন্সটা পাঠানো ব্যাংকিং চ্যানেলে, সেটাকের মধ্যেও আপনি নিয়ে আসতে পারছেন। হুন্ডিটা আপনার কমে আসছে। এবং আমাদের দেশে যে তাদেরকে অব্যবস্থাপনা হয়, এয়ারপোর্টে বলেন, ট্রাভেলের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে যে অব্যবস্থাপনাটা হয়, এবং ইন্স্যুরেন্স এনরোলমেন্টে খুবই কম, সেটাকেও কিন্তু আপনি ম্যানেজ করতে পারছেন। একজন প্রবাসী, আমার সুযোগ হয়েছে এই প্রবাসী, আমি এর আগে যে ব্যাংকে কাজ করেছি প্রবাসী ব্যাংকিংয়ের সঙ্গে কাজ করার, আমি মালয়েশিয়াতে যে, দুবাইতে যে, সৌদি আরবে যে, তাদের কিভাবে তারা থাকে আমি দেখেছি, কত কষ্টে তারা বাংলাদেশে আসে। এয়ারপোর্টের এই কষ্টটা আপনি চিন্তা করতে পারেন যদি আপনি অ্যাকচুয়ালি এদের সঙ্গে এঙ্গেজ না হন। একটা ফর্ম ফিল আপ করা আমরা হয়তো কিছু মনে করি না, কিন্তু এটার জন্য তার কাছে একটা বিরাট ব্যাপার। এয়ারপোর্টে সে যখন ঢুকে, সে কিন্তু একটা দুরু বুকে সে এয়ারপোর্টের মধ্যে ঢুকছে, তার বোর্ডিংটা, তার ব্যাগটা কোথায় চলে যাবে, কিভাবে সে ইমিগ্রেশন পার হবে, এবং তার কোনো নোহাও নাই যে কি ব্যাগে কি নিতে হয়, কি নিতে হয় না, কিভাবে যেতে হয়। সো এখানে আমার কাছে মনে হয় যে আমরা এই লাউঞ্জ সুবিধা, এই মিট অ্যান্ড গ্রিট সুবিধা, এটা শুধুমাত্র বোধহয় ওই ধনী শ্রেণীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের জন্য যারা কাজ করছেন তাদের জন্য আমরা আসলে করতে পারি। আরেকটা বিষয় হয়তো আপনি মনে করবেন, আমরা কি এটা ফ্রি করছি অ্যাজ এ কমার্শিয়াল ফাইন্যান্স কোম্পানি? আমরা কি এখানে শুধু চ্যারিটি করার জন্য বা সিএসআর করার জন্য করছি? না। আপনি খেয়াল করে দেখেন যে এত বড় একটা জনসংখ্যা, 1.5 কোটি মানুষ দেশের বাইরে থাকে। এই 1.5 কোটি মানুষের আপনি 10% টার্গেট করেন,
1% টার্গেট করেন, সেই 1%-এর হোম ফাইন্যান্সিং যদি আপনার সঙ্গে থাকে, তার পরিবারের এসএমই ফাইন্যান্সিংটা যদি আপনার সঙ্গে থাকে, তার সেভিংস স্কিম যদি আপনার সঙ্গে থাকে, তার ডিপিএসগুলো যদি আপনার সঙ্গে থাকে, সো এটা ইটস এ বিজনেস কেস ফর দ্য কোম্পানি টু। সো এই যে আমরা ঢাকাতে বসে শুধুমাত্র ব্যবসার কথাটা চিন্তা করছি, সো সারা বাংলাদেশে যে আপনার রেমিটেন্স প্রোন এরিয়া যেগুলো আছে, কুমিল্লা, সিলেট, এই মাদারীপুর, শরীয়তপুর সহ সারা বাংলাদেশের যে বিভিন্ন অঞ্চল, চিটাগংয়ের একটা সাতকানিয়া সহ বড় জায়গাগুলো আছে, এখানে কিন্তু আপনি এদেরকে একটা নেটওয়ার্কের মধ্যে আনতে পারছেন এবং এদেরকে রিচ করা খুব ডিফিকাল্ট না। আপনি ডিজিটালি কিন্তু তাদেরকে আপনি রিচ করতে পারেন। এটার জন্য আমরা কিন্তু আপনার অ্যাপ খুলেছি, সে মোবাইলে 2 মিনিটের মধ্যে তার কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবে এবং তার বাংলাদেশের যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেটা থেকে কিন্তু আমরা তার ওই যে মান্থলি যে প্রিমিয়ামটা, ডিপিএসটা, লোন ইনস্টলমেন্টটা কিন্তু কালেক্ট করতে পারছি। এবং এখানে আপনি রিস্ক ম্যানেজমেন্টের কথা যদি বলেন, যে একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সে যে টাকা দিচ্ছে তার রিস্ক কীভাবে সে ম্যানেজ করছে, আপনি দেখেন যে আমরা যখন বাড়ির লোনটা দিচ্ছি, ওই জায়গাটা তো তার প্যারেন্টাল প্রপার্টি বা ইনহেরিটেন্স প্রপার্টি বা সে হয়তো আগে থেকে আছে, সেখানে আপনি শুধুমাত্র কনস্ট্রাকশনে 70% টাকা দিচ্ছেন। তো যে বাড়িটা তার প্রয়োজনের জন্য ব্যবহৃত হয় সেক্ষেত্রে কিন্তু আসলে খেলাপি হয় না। খেলাপি হয় যখন আপনার এই টাকাটা নিয়ে অন্য পারপাজে ব্যবহার করে ফেলে। যদি আপনি ইনশিওর করতে পারেন যে কনস্ট্রাকশন হয়েছে, দোতলা বা তিনতলা বাড়ি হয়েছে, এইটা থেকে যে ভাড়া আসবে এবং ওনার যে মান্থলি যেটা উনি দেশের বাইরে থেকে পাঠাচ্ছেন, উনি কিন্তু সুন্দর মতো এটা পরিশোধ করতে পারবেন। এবং এখানে আপনি তার পরিবারের জন্য যে এসএমই ফাইন্যান্সিংটা, আমরা তো এমনিতেই সারা বাংলাদেশে আপনার এসএমই লোন দিচ্ছি, ফার্স্ট টাইম এন্টারপ্রেনারকে দিচ্ছি, নতুন উদ্যোক্তা তৈরির জন্য, নারী উদ্যোক্তা তৈরির জন্য দিচ্ছি, কৃষির জন্য দিচ্ছি। তো সেখানে আপনার বেটার না যে এইটার সঙ্গে একজন গ্যারান্টার হিসাবে আছেন যিনি দেশের বাইরে যাচ্ছেন, তার একটা ওয়ার্ক পারমিট আছে, সে আপনার কাছে রেগুলার মান্থলি একটা ডিপিএস করছে, একটা ইনস্টলমেন্ট পেমেন্ট করছে, এটা আপনার কনফিডেন্সে আছে। সো আমরা এটা শুরু করেছি। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের বড় ব্যাংকগুলো এই শুধুমাত্র রেমিটেন্স ব্যাংকিংয়ের মধ্যে না থেকে পুরা কমপ্লিটলি একটা এনআরবি ব্যাংকিং প্ল্যাটফর্ম নিয়ে তাদের জন্য আসবে, যেখানে তাদের এই যে সেভিংস স্কিমগুলো, বিনিয়োগের সুবিধাগুলো, এবং এদের কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসি আপনার খুবই কম। আপনি ওনরা আসলে এই দেশে যে তাদের ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টের সুযোগ আছে তারা জানে না, তাদের যে বিভিন্ন বন্ড বিল কেনার সুযোগ আছে তারা জানে না, ওয়েজ আর্নার বন্ড যে তারা কিনতে পারে তারা জানে না। সো এইটাতে আমরা যখন এই প্ল্যাটফর্মটার মধ্যে আনছি, আমরা কিন্তু তার এই প্ল্যাটফর্মের মধ্যে বিভিন্ন এই লিটারেসি স্ক্রিপ্টগুলো, কমার্শিয়ালগুলো, অ্যাডগুলো আমরা রাখছি। তো তাতে যেটা হবে, আমাদের যেমন দুটো সাবসিডিয়ারি কোম্পানি আছে, আমার ব্রোকারেজ কোম্পানি আছে, আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংকিং আছে, যেখানে লং টার্ম প্ল্যানিং, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং আছে। সো আমরা মনে করি যে এখানে তো বিভিন্ন সেগমেন্ট কাজ করে, একটু লো আর্নিং, একটু মিডিল আর্নিং, এবং অলরেডি যারা ওখানে এস্টাবলিশ হয়ে গেছে, প্রত্যেকের চাহিদা ডিফারেন্ট। সো প্রত্যেকের চাহিদার কথা মাথায় রেখে, যার জন্য ক্যাপিটাল মার্কেট প্রোডাক্ট, যার জন্য হাউজিং লোনটা লাগবে, যার পরিবার জন্য এসএমই লোন লাগবে, সো আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যাটার অফার করছি। এই প্ল্যাটারের মধ্যে যার জন্য যেটা অ্যাপ্লিকেবল সে জন্য সেটা সে পিক করতে পারে, এবং সেটার মাধ্যমে আপনার একটা কল্যাণমুখী ব্যাংকিং অ্যাজ ওয়েল অ্যাজ প্রতিষ্ঠানের জন্য নতুন একটা সেগমেন্ট। পুরা বাংলাদেশে 35টা আর্থিক প্রতিষ্ঠান আছে, এটা আমরা প্রথম আর্থিক প্রতিষ্ঠান যেটা এই এনআরবিদের জন্য একটা সেপারেট প্ল্যাটফর্ম করেছি। এবং পারহ্যাপস এই যে 60-65টা ব্যাংকিং আছে, আমরা হয়তো স্ট্যান্ড অ্যালোন বেসিস অ্যাকাউন্ট খুলতে দেই বা রেমিটেন্সটা আনার জন্য বা একটা এফসি অ্যাকাউন্ট খুলতে দিচ্ছি, কিন্তু আপনার অ্যাজ এ হোল এই যে পুরাটাকে মাথায় রেখে এই সলিউশনটা এখনও কিন্তু আমাদের কোনো ব্যাংকও অফার করছে না। বাট এই 1.5 কোটি মানুষের জন্য এইটা অফার করার বোধহয় এখনই সময়। এবং বাংলাদেশের এই যে ক্রমবর্ধমান যে রেমিটেন্সটা $27-28 বিলিয়ন আসছে, এটাকে যদি $40 বিলিয়ন দিকে নিতে হয় এবং তাদেরকে মেন স্ট্রিমের মধ্যে নিয়ে আসতে হয়, লং টার্ম সেভিংসের মধ্যে আনতে হয়, বিনিয়োগ বাড়াতে হয়, তাহলে এই 1.5 কোটি মানুষকে আপনি ইগনোর করে, উপেক্ষা করে আপনি আসলে বাংলাদেশের ডেভেলপমেন্ট বা জিডিপি ডেভেলপমেন্টটা এনশিওর করতে পারবেন না। সো এখানে বাকি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকেও হয়তো ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে আপনার আসতে হবে। আমরা এর মধ্যে এটার সঙ্গে ইন্স্যুরেন্সকে অ্যাড করে ফেলেছি। সো আমাদের সঙ্গে ইন্স্যুরেন্সটা ডিজিটালি হয়ে যাবে। আমরা এয়ারপোর্টের যে লাউঞ্জ ফ্যাসিলিটি যারা প্রোভাইড করে তাদের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট আছে। সো ওই কার্ড দিলে তিনি লাউঞ্জে পাবেন। মিট অ্যান্ড গ্রিট যে কোম্পানিগুলো আছে, ট্রান্সপোর্ট যারা প্রোভাইড করা আছে, এরা প্রত্যেককেই আমরা নিয়ে একটা আমব্রেলার মধ্যে নিয়ে আসছি। সো কাস্টমারের জন্য আর কোনো কিছু করতে হবে না। উনি বিরের ডিফারেন্ট প্যাকেজ আছে, উনি শুধু ওই প্যাকেজটা এনরোল করবেন, ওইটা অনুযায়ী তিনি যে সুবিধাগুলো এনজয় করতে থাকবেন, এবং এটা গ্র্যাজুয়েশন হবে আস্তে আস্তে। কারণ আমরা জানি যারা শুরুতে যায় দেশের বাইরে, তাদের
শুরুতে যে আর্থিক সক্ষমতা, সেই সক্ষমতা দিনে দিনে বাড়তে থাকে। সুতরাং সেও এই প্ল্যাটফর্মের মধ্যে আপনার আস্তে আস্তে গ্র্যাজুয়েট করে বড় যে স্কিমগুলো আছে সেগুলো সে নিতে পারবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।